হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকের ক্লাসটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি অনেকগুলো গ্রামারের ইম্পর্টেন্ট রুলস নিয়ে কিন্তু আলোচনা করব। তো এমনিতেই ভিডিওটি দীর্ঘ হতে চলেছে, তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ঠিক আছে, তো ফার্স্ট কি নিয়ম আছে, ইফ দ্য টু নাউন্স সাজেস্ট অনলি ওয়ান আইডিয়া অর রেফার টু দ্য সেম পারসন অর থিং দ্য ভার্ব ইজ পুট ইন দ্য সিঙ্গুলার নাম্বার। তো বলেছে দুটো নাউন যদি থাকে, আমরা কি জানি সিঙ্গুলার ভার্ব হলে ভার্ব সিঙ্গুলার হয়, তাই তো। তো আর যদি ভার্ব সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কিন্তু প্লুরাল হয়। কিন্তু যে ক্ষেত্রে দুটো নাউন থাকবে, তার মানে কি দুটো নাউন থাকা মানে সাবজেক্ট হিসেবে যদি দুটো নাউন থাকে তার মানে কি সেটা প্লুরাল সাবজেক্ট হচ্ছে। কিন্তু দুটো নাউন বা দুটো সাবজেক্ট থাকা সত্ত্বেও যদি একটা আইডিয়াকে রেফার করে তাহলে কিন্তু একটা সিঙ্গেল আইডিয়াকে বোঝায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলারেই হবে। মানে দেখো এখানে এক্সাম্পলটা দিলে ক্লিয়ার হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ হার অনলি ফুড। ঠিক আছে, এখানে ব্রেড আর বাটার দুটো নাউন বা দুটো সাবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু ভার্ব হয়েছে সিঙ্গুলার, কেননা এখানে ব্রেড এবং বাটার একটা সিঙ্গেল আইডিয়াকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাই কিন্তু এটা হলো, কিন্তু এর কিন্তু এক্সেপশন আছে, মানে এখানে ব্রেড অ্যান্ড বাটারটা কিন্তু একটা সিঙ্গেল আইডিয়া বোঝাচ্ছে। কিন্তু যদি এরকম বলা হয় ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হেয়ার, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে, একটা বাটার একটা ব্রেড আলাদা আলাদা বস্তু বোঝাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কি হবে, ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হেয়ার সেক্ষেত্রে কিন্তু আর হবে। তো বুঝতে হবে যে সেটা সিঙ্গেল আইডিয়া বোঝাচ্ছে নাকি আলাদা আলাদাভাবে আলাদা বস্তু বোঝাচ্ছে বা পার্সন বোঝাচ্ছে। টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নাম, এখানেও কিন্তু দুটো নাউন আছে, তারপরেও কিন্তু এখানে কি হয়েছে, ওয়েটস হয়েছে, মানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। ক্লিয়ার? এবার যাচ্ছি নাম্বার 2-তে। হোয়েন দ্য সাবজেক্ট জয়েন্ট বাই এইদার or neither not only but also the verb agrees in person with the subject nearest to it, যখন আমরা এইদার অর আর তার সাথে বা নেইদার নর বা নট অনলি বাট অলসো এই কথাগুলো পাবো, এর দ্বারা দুটো সাবজেক্ট জয়েন্ট থাকবে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভার্ব কিন্তু হবে যেটা নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে সে অনুযায়ী। যেমন এখানে এক্সাম্পল কি আছে, এইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, মানে এইদার অর আছে, তার মানে কি এবার পরের যে সাবজেক্ট, একটা সাবজেক্ট আছে হি এবং আরেকটা সাবজেক্ট আছে আই, তাহলে আমাদের কিন্তু নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো নিয়ারেস্ট সাবজেক্ট কি আই, তাহলে অ্যাম কিন্তু এখানে কারেক্ট হবে। হি আছে বলে আমরা কিন্তু ইজ দিতে পারবো না, যেহেতু নিয়ারেস্ট সাবজেক্ট আই, তাই কি হবে অ্যাম কারেক্ট আনসার। নেইদার রাম নর হিজ ব্রাদার্স আর গিলটি, তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা নরের, নিয়ারেস্ট সাবজেক্ট কিন্তু হচ্ছে হিজ ব্রাদার্স, মানে ভার্বের কাছে কোন সাবজেক্টটা আছে, তো ভার্বের পাশে কি আছে হিজ ব্রাদার্স, তাই কিন্তু এখানে ব্রাদার্স প্লুরাল আছে, তাই কিন্তু ভার্বও প্লুরাল হলো। রাম দেখে কিন্তু আমরা এখানে দিতে পারলাম না ভার্ব। নট অনলি দে বাট অলসো রিতা ইজ রেসপন্সিবল ফর দিস, তো দে আছে সেটা কিন্তু আমাদের দেখা যাবে না, আমাদের ভার্বের পাশে কোন সাবজেক্টটা আছে রিতা, মানে সিঙ্গুলার, তাহলে কিন্তু এখানে ইজ হবে। নট অনলি দে বাট অলসো রিতা ইজ রেসপন্সিবল ফর দিস। এবার যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 3-তে কি আছে, ওয়ার্ডস লাইক ইচ, এনি ওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নো বডি, ওয়ান, এইদার, নেইদার ইউজুয়ালি টেক আ সিঙ্গুলার ভার্ব। আমি কিন্তু একটু স্পিডে পড়িয়ে যাচ্ছি কারণ অনেকগুলো নিয়ম কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে এই ভিডিওতে। তো কি আছে, ইচ, এনি ওয়ান, নো ওয়ান, আচ্ছা এই এনি ওয়ান, এনিবডি, নো ওয়ান, নো বডি এগুলোর কিন্তু একই মানে, ঠিক আছে। তো সামবডি বা সামওয়ান, ওয়ান, এইদার নেইদার, মানে এইদার নেইদার যখন অর আর নর থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে এগুলোর সাথে। যেমন নো ওয়ান লাইকস টু সারেন্ডার, দেখো নো ওয়ান ছিল, তাই কিন্তু এখানে কি হয়েছে, সিঙ্গুলার ভার্ব লাইকস হয়েছে। ঠিক আছে, তো এইগুলোর পরে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, মনে রাখবে। এবার কি আছে, আমরা দেখলাম যে ইচের সাথে কিন্তু ভার্ব সবসময় কি হয়, সিঙ্গুলার হয়, কিন্তু একটা এক্সেপশন আছে, কি আছে, যে ইচের সাথে কিন্তু ভার্ব প্লুরাল হয় কখন, যখন ইফ ইচ ইজ ইউজড আফটার প্লুরাল নাউন অর প্রোনাউন,
তখন কিন্তু কি হয়, প্লুরাল ভার্ব ইজ ইউজড। যেমন ইচের আগে দেখো যে ইচের আগে যে প্রোনাউনটা আছে সেটা কিন্তু কি আছে, প্লুরালে আছে। এই একটা মাত্র ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু ইচের পরের ভার্বটা প্লুরাল হয়, মানে দে ইচ হ্যাভ দেয়ার ওন ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে মনে রাখবে ইচ সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু যখন ইচের আগে প্লুরাল একটা প্রোনাউন থাকবে তখন কিন্তু ভার্বটি হয়ে যাবে প্লুরাল। এবার যাচ্ছে নাম্বার 5-এ। কি আছে, নেইদার এইদার। এই নেইদার এইদার কিন্তু মানে নেইদারটা আমরা জানি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, এইদারটা পজিটিভ বা পজিটিভ বলে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়। আর এই দুটো নেইদার এবং এইদার কিন্তু দুটো বস্তু বা ব্যক্তির জন্য ব্যবহার করা হয়। আর দুইয়ের বেশি হলে কি ব্যবহার করা হয়, মোর দেন যদি টু হয় তাহলে কিন্তু সেটা অ্যানি এবং নাম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে কি আছে, এইদার অফ দ্য টু সিস্টার্স ইজ গিল্টি। যেহেতু টু সিস্টার্স আছে তাহলে কিন্তু আমরা এখানে দুইয়ের জন্য কি ব্যবহার করা হয়, এইদার, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে তাহলে এইদার ব্যবহার করা হয়েছে, এইদার অফ দ্য টু সিস্টার্স ইজ গিল্টি। ঠিক আছে, তারপরে কি আছে, শি ওয়াজ মোর বিউটিফুল দেন এইদার অফ আর থ্রি সিস্টার্স। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু রং আছে। কেন, শি ওয়াজ মোর বিউটিফুল দেন এইদার অফ আর থ্রি সিস্টার্স, এখানে মেনশন করা আছে থ্রি সিস্টার্স, তাহলে এখানে কেন এইদার হবে, তাহলে এটাই কিন্তু এখানে বলা ছিল যখন দুইয়ের বেশি হবে তখন কিন্তু এইদার না হয়ে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, অ্যানি হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, শি ওয়াজ মোর বিউটিফুল দেন অ্যানি অফার্স অফ অ্যানি অফ আর থ্রি সিস্টার্স কিন্তু কারেক্ট আনসার হবে, এখানে এইদার না হয়ে তিনের জন্য কিন্তু অ্যানি হবে। ঠিক আছে, নান অফ দ্য টু মিনিস্টার্স ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তাহলে এখানে দেখো টু মিনিস্টার্স দেওয়া আছে, উল্লেখ করা আছে দুজন মিনিস্টারের কথা, তাহলে এখানে কিন্তু আমরা নান ব্যবহার করতে পারবো না। এখানে যদি থ্রি মিনিস্টার্স থাকতো তাহলে কিন্তু নানটা কারেক্ট হতো, কিন্তু টু আছে, টু এর জন্য কি ব্যবহার করা হয়, নেগেটিভ সেন্টেন্সে নেইদার ব্যবহার করা হয়, তাহলে এটা কিন্তু নেইদার হলে কারেক্ট হতো। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার যাচ্ছি পরের নিয়মে। কি আছে, বোথ ক্যান নট বি ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স। তো বোথ কথাটা কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। বোথ সিস্টার্স আর নট কামিং টুডে, নট কামিং টুডে, আমরা কিন্তু বোথের সাথে এই নট কথাটা ইউজ করতে পারবো না, নেগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করতে পারবো না, কারণ বোথ মানে কি, বোথ মানে উভয়ই, মানে দুজনের মধ্যে থেকে দুজনই, তাই বোঝাচ্ছে। তো দুজনের জন্য আমরা কি ব্যবহার করি, মানে দুজনকে যদি নেগেটিভে ব্যবহার করতে চাই, দুজনের জন্য আমরা নেইদার ব্যবহার করি, একটু আগেই আমরা পড়লাম। তাহলে বোথ সিস্টার্স আর নট কামিং টুডে এইভাবে আমরা লিখতে পারবো না, আমাদের লেখা উচিত নেইদার অফ দ্য সিস্টার্স ইজ কামিং টুডে। তো দুজনের জন্য নেগেটিভে কিন্তু আমরা নেইদার ব্যবহার করি, আর বোথটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 7-এ। কি আছে, টু নাউন্স কোয়ালিফাইড বাই ইচ অ্যান্ড এভরি দো কানেক্টেড বাই অ্যান্ড রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব। অ্যান্ড দ্বারা যদি ইচ এবং এভরি মানে যুক্ত থাকে তাহলেও কিন্তু ভার্বটি সিঙ্গুলার নেয়। যেমন ইচ অ্যান্ড এভরি, ইচ অ্যান্ড এভরি আছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, মনে হতে পারে ভার্বটা প্লুরাল হবে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। ইচ অ্যান্ড এভরি ম্যান হ্যাজ এ প্রাইজ, তাহলে হ্যাজ কিন্তু হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব। এভরি ম্যান আমরা দেখো এখানে এভরি দিয়েও করেছি, কি কি, এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন, তারপরেও কিন্তু কি হবে, ভার্বটা সিঙ্গুলার। ইজ গিভেন ফুড, এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন ইজ গিভেন ফুড। ঠিক আছে, ভার্বটি কিন্তু সিঙ্গুলার হলো। এবার যাচ্ছি নাম্বার 8-এ। কি আছে, দ্য ওয়ার্ড মিন্স হোয়েন ইউজড ইন দ্য সেন্স অফ ইনকাম অলওয়েজ টেক্স আ প্লুরাল ভার্ব। এই মিন্স কথাটার মানে যখন বোঝায় ইনকাম, সেক্ষেত্রে কিন্তু এটা সবসময় প্লুরাল ভার্ব নেয়। যেমন হিজ মিন্স আর ভেরি স্মল, মানে তার ইনকামের কথা বোঝাচ্ছে, তাই কিন্তু মিন্সের পর এখানে কি হলো, আর হলো। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 9-এ। কি আছে, দ্য ওয়ার্ড ওয়েজেস হোয়েন ইউজড ইন দ্য সেন্স অফ ইনকাম অলওয়েজ টেক্স আ প্লুরাল ভার্ব। এবার বলেছে ওয়েজেস এই কথাটা যখন ইনকাম অর্থে বোঝায় তখন কিন্তু সবসময় প্লুরাল ভার্ব নেয়। যেমন মাই ওয়েজেস আর লেস ফর মাই এক্সপেন্সেস, তাহলে ওয়েজেস বলতে এখানে তার ইনকাম বোঝাচ্ছে, তাই কিন্তু আর হয়েছে। কিন্তু ওয়েজেস বলতে যখন রেজাল্ট বোঝাবে, কোনো কিছুর ফল বোঝাবে, তখন কিন্তু সেক্ষেত্রে সেটা প্লুরাল না হয়ে ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। যেমন দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, মানে পাপের শাস্তি বা পাপের ফল কিন্তু হচ্ছে কি মৃত্যু। তাহলে দেখো এখানে রেজাল্ট বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এখানে কি হলো, ওয়েজেসের পরেও কিন্তু ভার্বটি সিঙ্গুলার হলো, এটা কিন্তু এক্সেপশন, মনে রাখবে। এবার কালেকটিভ নাউন যখন
একটা ইউনিট বা একটা গ্রুপকে একসাথে বোঝায় তখন কিন্তু ভার্ব তার উপরে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু যখন কালেকটিভ নাউনটা ইন্ডিভিজুয়ালি সেখানকার পার্টিকুলারলি মেম্বার্সদের বোঝায় তখন কিন্তু প্লুরাল ভার্ব হয়। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করা যাক। কি আছে? দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ডিসিশন। এবার এই জুরি মেম্বার্সদের একসাথে বোঝানো হচ্ছে যে তারা একসাথে একমত হয়ে কিন্তু তারা তাদের ডিসিশনটা দিল, তারা একমত হয়ে দিয়েছে, তার মানে কি তাদের একটা গ্রুপ হিসাবে বোঝানো হচ্ছে। টোটাল গ্রুপ একটা ডিসিশন নিল, মানে সবাই একমত ছিল, তার মানে তারা একটা গ্রুপ হিসাবে বোঝাচ্ছে বা হোল একটা ইউনিট হিসাবে বোঝাচ্ছে। তাই কিন্তু এক্ষেত্রে দেখো দ্য জুরির পরে হ্যাজ আছে, মানে সিঙ্গুলার ভার্ব। কিন্তু যখনই তাদের তাদের মানে ইন্ডিভিজুয়ালি বোঝাবে, গ্রুপ হিসাবে বোঝাবে না, আলাদা আলাদা ব্যক্তি হিসাবে বা বস্তু যেটারই এক্সাম্পল থাকুক আলাদা আলাদা বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে প্লুরাল। যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখো জুরির পরে এখানে কিন্তু ওয়ার হয়েছে। আচ্ছা, যখন তাদের মতামতটা ডিভাইড হয়ে যাবে, ডিভাইড মানে কি ভাগাভাগি হয়ে গেল, মানে তাদের মতের কিন্তু তাদের মধ্যে ডিফারেন্ট ছিল, তার মানে তাদের মতের ডিফারেন্স মানে কি তারা এক একজন এক এক রকম মত দিয়েছে, তার মানে ইন্ডিভিজুয়ালি তাদের ওপিনিয়নকে বোঝাচ্ছে। তো যখন ইন্ডিভিজুয়ালি বা মেম্বারদের আলাদা করে বোঝাবে তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাই কিন্তু দ্য জুরির পর ওয়ার দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাচ্ছে নাম্বার 11-এ। কি আছে? ম্যাটেরিয়াল নাউন ডাজ নট টেক অ্যান আর্টিকেল বিফোর ইট। একটা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু কখনো কোনো আর্টিকেল বসে না। যেমন দ্য কটন ইজ আ ক্যাশ ক্রপ, এটা বললে কিন্তু ভুল হবে, আমাদের কি লিখতে হবে? কটন ইজ এ ক্যাশ ক্রপ। কটনটা ম্যাটেরিয়াল নাউন, এর আগে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 12-এ। কি আছে? আর্টিকেল ইজ নট ইউজড বিফোর দ্য নেম অফ আ মিল। কোনো মিল যেমন ডিনার, সাপার, ব্রেকফাস্ট, এগুলোর আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেমন আই ইউজুয়ালি হ্যাভ মাই ডিনার অ্যাট 9 o'clock। এই হ্যাভ মাই ডিনার, এখানে কিন্তু তার আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাইনি, কিন্তু এর একটা এক্সেপশন আছে। কেমন? যদি আমি বলি যে মানে এই মানে মিলের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারবো। যেমন যদি বলি আই হ্যাড এ গুড ডিনার ইয়েস্টারডে। এই সেন্টেন্সটা যদি লিখি আমি, তাহলে দেখো এখানে কিন্তু গুড ডিনার বলেছে, তাহলে কি ডিনারের আগে মিলের আগে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, তাই কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু একটা আর্টিকেল বসাতে পারলাম এখানে, আই হ্যাড আ গুড ডিনার ইয়েস্টারডে। তো এই এক্সেপশনটাও কিন্তু মনে রাখবে। এবার যাচ্ছি নাম্বার 13-এ। ইয়াং চিলড্রেন অ্যান্ড দ্য লোয়ার অ্যানিমালস আর রেফার টু অ্যাজ অফ দ্য নিউটার জেন্ডার। এবার দেখো এগুলো কিন্তু লিভিং বিংস, তারপরেও কিন্তু নিউটার জেন্ডার হিসেবে ব্যবহার হবে। কার কার ক্ষেত্রে? ইয়াং চিলড্রেন এবং লোয়ার অ্যানিমালস, মানে ছোট ছোট প্রাণীদের ক্ষেত্রে। যেমন দ্য বেবি লাভস ইটস টয়েস, দ্য বেবি বলেছে, তারপরেও কিন্তু এখানে কি হলো? নিউটার জেন্ডার প্রোনাউন কিন্তু এখানে ইটস ব্যবহার করা হলো, মানে ইটস মানে কি নিউটার জেন্ডারের ক্ষেত্রে ইটস ব্যবহার করা হয় প্রোনাউন, তো এখানে কিন্তু ইটস প্রোনাউনটা এই বেবির জন্য ব্যবহার করা হলো। সেমভাবে দ্য মাউস লস্ট ইটস টেইলস, ইটস বলা হলো কারণ মাউসটা কি একটা ছোট্ট প্রাণী। টেইলস হোয়েন দ্য ক্যাট পাউন্সড অন ইট, দেখো এখানে কিন্তু প্রোনাউন ব্যবহার করা হলো কি নিউটার জেন্ডার হিসাবে, কিন্তু এখানে প্রোনাউন ইট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 14-এ। কি আছে? হোয়েন দ্য অর্ডিনাল অ্যান্ড কার্ডিনাল নাম্বার স্ট্যান্ড টুগেদার ইন আ সেন্টেন্স। তো ফার্স্ট প্লেস কাকে দেব? যখন অর্ডিনাল নাম্বার এবং কার্ডিনাল নাম্বার একই সেন্টেন্সে পাশাপাশি আসবে তখন ফার্স্ট প্লেস কিন্তু দেব আমরা অর্ডিনালকে এবং সেকেন্ড প্লেস দেব কার্ডিনালকে। অর্ডিনাল মানে ফার্স্ট, আমরা যে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর কার্ডিনাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, এই সব হচ্ছে কার্ডিনাল নাম্বার। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেব অর্ডিনাল নাম্বারকে। যেমন দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার্স অফ দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে আমরা কিন্তু প্রথমে ফার্স্ট রেখেছি, তারপর কিন্তু 2 রেখেছি। ক্লিয়ার হলো? এই দুটো পাশাপাশি বসলে কিন্তু এটা মনে রাখবে, ফার্স্ট অর্ডিনাল অ্যান্ড দেন কার্ডিনাল। এবার যাচ্ছি নাম্বার 15-এ। কি আছে? দ্য নেম অফ আ থিং অর আ কান্ট্রি দো প্লুরাল ইন ফর্ম টেক্স আ সিঙ্গুলার ভার্ব। তো কিছু কিছু কান্ট্রির নাম আছে বা কিছু বস্তুর নাম আছে যেগুলো দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো একটা জিনিসকেই বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেখে মনে হচ্ছে কি মানে স্টেটস, ইউনাইটেড স্টেটস আছে, প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটা কি একটা কান্ট্রিকে বোঝাচ্ছে, ইউএসএ, তাহলে এটা কি হবে? ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। তারপর কি আছে? দ্য গালিভার্স ট্রাভেলস ইজ আ বুক রিটেন বাই জোনাথন সুইফট।
তো এখানে কি আছে, দ্য গালিভার্স ট্রাভেলস। তো ট্রাভেলসটা দেখে মনে হতে পারে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা বইয়ের নাম। তাহলে এটা কি হচ্ছে, তারপরে কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 16-এ। কি আছে, when an infinitive, gerund or a clause or a phrase is the subject, the verb is always singular. যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট যখন একটা ইনফিনিটিভ হবে বা জেরান্ড হবে বা ক্লজ হবে বা ফ্রেজ হোক, সাবজেক্ট হিসেবে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু সবসময় ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। মনে রাখবে, টু এর ইজ হিউম্যান। টু এর মানে কি, একটা ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাই কিন্তু ভার্বটি কী হয়েছে, সিঙ্গুলার ইজ হয়েছে। হোয়াট ইজ সেইড ইজ নট ট্রু। হোয়াট ইজ সেইড কি, এটা একটা ক্লজ বোঝাচ্ছে, নাউন ক্লজ আছে, তো এই জন্য কিন্তু এখানে আমাদের ভার্বটা কী হয়েছে, সিঙ্গুলার। হোয়াট ইজ সেইড ইজ নট ট্রু, সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। মনে থাকবে। এবার যাচ্ছি নাম্বার 17-এ। কি আছে, দ্য সেন্টেন্সেস দ্যাট স্টার্ট উইথ সেলডম, হার্ডলি, রিয়ারলি, স্ক্র্যাচলি টেক ইনভার্স স্ট্রাকচার। তো এইগুলো যখন তোমরা সেন্টেন্সের মধ্যে পাবে তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এইগুলো থাকলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ইনভার্সে বা মানে উল্টো দিক থেকে হবে। যেমন আমাদের কি হয়, সাবজেক্ট তারপর কি হয়, ভার্ব হয়, কিন্তু সেটা উল্টে যাবে। যেমন সেলডম হ্যাড আই সিন, দেখো এখানে টু বি ভার্বটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো কিন্তু অক্সিলারি ভার্বটা আগে চলে এসেছে, মানে উল্টো দিক থেকে স্টার্ট হচ্ছে, এটা মনে রাখবে। সেলডম হ্যাড আই সিন সাচ আ বিউটিফুল সাইট, এটা কিন্তু কি হয়, মানে অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, এটা মনে রাখবে, অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হলেই কিন্তু সেটা কি হয়, ইনভার্স স্ট্রাকচার ফলো করে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 18-এ। কি আছে, হার্ডলি অ্যান্ড স্ক্রাচলি ইজ ফলোয়েড বাই হোয়েন, নট বাই দেন। তো হার্ডলি আর স্ক্রাচলি যখন থাকবে তখন কিন্তু তারপর হোয়েন হবে, দেন হবে না। যেমন নো সুনারের পর কি হয়, দেন হয়, কিন্তু হার্ডলি আর স্ক্রাচলির পর কিন্তু হোয়েন হবে। যেমন হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন, এখানে কিন্তু দেন দিব না, আমরা কি দেবো, হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, তাহলে কি হচ্ছে, হোয়েন হচ্ছে। এবার যাচ্ছি নাম্বার 19-এ। কি আছে, টু মিনস মোর দেন রিকোয়ার্ড অ্যান্ড ইট ইজ ইউজড উইথ আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভস। এই যে টু কথাটা আছে, এর দ্বারা কিন্তু বোঝায় যে প্রয়োজনের তুলনায় বেশি, সেটা বোঝাতে কিন্তু এই টুটা ব্যবহার করা হয়। আর এটা কিন্তু আনপ্লিজেন্ট জিনিসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে কিন্তু এই টুটা ব্যবহার করা হয়। তাই কোনো প্লেজেন্ট থিংসের সাথে কিন্তু আমরা টুটা ব্যবহার করব না। যেমন আই অ্যাম টু হ্যাপি, এটা কিন্তু বললে মানে বলি আমরা, কিন্তু এটা কিন্তু বলাটা ভুল। কেননা হ্যাপিটা কি প্লিজেন্ট অ্যাডজেক্টিভ, একটা প্লেজেন্ট অ্যাডজেক্টিভের সাথে কিন্তু টু হয় না। আমরা এইভাবে বলতে পারি, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, গ্ল্যাডের আগে, গ্ল্যাডটা কি প্লেজেন্ট, তাই কিন্তু এর আগে টু ব্যবহার না করে আমরা ভেরি ব্যবহার করেছি। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু মিট ইউ। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 20-তে। কি আছে, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। তো এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর স্ট্রাকচারটা কী হয়, এই ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর হবে সাবজেক্ট, তারপর ভার্ব হবে, সেটা কিন্তু অবশ্যই V2 বা পাস্ট ফর্মে হবে। কিন্তু এটা কিন্তু পাস্ট ফর্মে হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রেজেন্ট মোমেন্টকেই কিন্তু রেফার করে। যেমন ইট ইজ টাইম ইউ ওয়েন্ট অন আ ডায়েট, মানে ইট ইজ হাই টাইম আমরা কথাটা পেয়েছি, তারপরে সাবজেক্ট, তারপর সবসময় মনে রাখবে ভার্বটা কিন্তু হবে পাস্ট ফর্মে। ঠিক আছে, ইউ ওয়েন্ট অন আ ডায়েট, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট মোমেন্টকেই বোঝাচ্ছে। এবার যাচ্ছি নাম্বার 21-এ। কি আছে, লিস্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স পাও তাহলে তার স্ট্রাকচারটা এমন হবে, সামনে যাই থাকুক না কেন তারপরে লিস্টের পর কিন্তু কি আমরা ইউজ করব, সাবজেক্টের পর কিন্তু অবশ্যই শুড ব্যবহার করতে হবে, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট। যেমন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, তাহলে ইউর পর কি হলো, শুড হলো। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো মনে রাখবে। এবার 22-তে যাচ্ছি। কি আছে, ইন সেন্টেন্সেস এক্সপ্রেসিং সাম ইমাজিনারি উইশ অর সাপোজিশন দ্য ভার্ব ইউজড ইজ প্লুরাল। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই উইথ দি। তো কিছু উইশের ক্ষেত্রে বা কোনো কিছু চাওয়া যেগুলো হচ্ছে পসিবল না, সেই সবের ক্ষেত্রে কি হয়, সেই সবের ক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরালে হয়, সাবজেক্ট সিঙ্গুলারে থাকা সত্ত্বেও কিন্তু ভার্বটা প্লুরালে হয়। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, এখানে কি আইয়ের পরে ওয়াজ হওয়া উচিত ছিল, কিন্তু এটা কি বোঝাচ্ছে, কন্ট্রারি টু ফ্যাক্ট, তাই না? তো এই জন্য কিন্তু ইফ আই ওয়ার এ হয়েছে, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই উইথ দি। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 23-তে। কি আছে, নো ইজ ফলোয়েড বাই হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড ইনফিনিটিভ। তো আমরা যখন নো ব্যবহার করব তারপরে কিন্তু আমরা ডিরেক্ট
টু ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, টু ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না। তার আগে কিন্তু আমাদের হাউ মানে সেন্টেন্স অনুযায়ী আমাদের হাউ বা হোয়ার বা হোয়েন বা হোয়াই ইউজ করতে হবে। যেমন একটা সেন্টেন্স এখানে আমি লিখেছি, কি আছে, আই নো, তো আমরা বলতে পারবো না আই নো টু মেক, আমাদের কি লিখতে হবে, আই নো হাউ টু মেক চিকেন বিরিয়ানি। তো কি, আই নো হাউ টু মেক। তো এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখবে, নো এর পর কিন্তু হাউ বা হোয়ার বা হোয়েন বা হোয়াই, তারপর কিন্তু ইনফিনিটিভ টু হয়, ঠিক আছে। এবার যাচ্ছে নাম্বার 24-এ, কী আছে, আফটার লেট, বিট, বিহোল্ড, ওয়াচ, সি, ফিল, মেক এটসেট্রা বেয়ার ইনফিনিটিভ ইজ ইউজড। বেয়ার ইনফিনিটিভ মানে যেখানে টু এর পর V1 ইউজ হয় না, ডিরেক্ট V1 ইউজ হয়, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। হি বেড মি গো, মানে দেখো এখানে আমরা কিন্তু বেড কথাটা আছে, বিডের পাস্ট টেন্স বেড, হি বেড, আমরা কিন্তু বললাম না হি বেড মি টু গো, কিন্তু আমরা বলতে পারলাম না, ডিরেক্ট কি হয়ে গেল, গো হয়ে গেল, মানে টু ইনফিনিটিভ না হয়ে আমাদের কিন্তু বেয়ার ইনফিনিটিভ হলো, হি বেড মি গো। কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে বলে কিন্তু এমনটা হলো। এটাকে যদি প্যাসিভ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আবার টু ব্যবহার করব, এটা কিন্তু মনে রাখবে, এক্সেপশনগুলোও কিন্তু সাথে সাথে মনে রাখবে। ধরো এই সেন্টেন্সটাকে আমি যদি প্যাসিভ করি, মি আছে, কি হয়ে যাবে, আই, পাস্ট ইনডিফিনিট টেন্স কী হয়ে যাবে, ওয়াস, আই ওয়াস, তাহলে কি আই ওয়াস, তাহলে বিডেন, আই ওয়াস বিডেন, তারপর কি, তারপর কিন্তু আমরা টু গো লিখতে পারবো, আই ওয়াজ বিডেন টু গো। তো সেক্ষেত্রে কিন্তু সেটা কারেক্ট হবে, কেননা এটা প্যাসিভে আছে। অ্যাক্টিভে থাকলে কিন্তু সেটা তারপরে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। এক্ষেত্রে কিন্তু এই মেকের ক্ষেত্রেও সেম হবে, যখন আমরা অ্যাক্টিভে ব্যবহার করব তার সাথে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হবে, কিন্তু টু ইনফিনিটিভ হবে যখন আমরা প্যাসিভে করব। কিন্তু লেটের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেই বলো প্যাসিভেই বলো কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না, আমরা কিন্তু বেয়ার ইনফিনিটিভই ব্যবহার করব, ঠিক আছে। এবার যাচ্ছি নাম্বার 25-এ, কী আছে, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড সুনার, হ্যাড সুনার এটসেট্রা আর ফলোয়েড বাই বেয়ার ইনফিনিটিভ। তো এগুলোর পরেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়, যেমন কি আছে, হি হ্যাড বেটার গো নাও। তো আমরা হ্যাড দেখে কিন্তু এখানে গান বা অন্য কিছু লিখে দিতে পারি, কিন্তু এক্ষেত্রে কী বোঝাচ্ছে, হি হ্যাড বেটার গো নাও। তো হ্যাড বেটার আছে, তারপরে কিন্তু এটা বেয়ার ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয়েছে, হি হ্যাড বেটার গো নাও, ঠিক আছে। এবার যাচ্ছি 26, আফটার প্রেপোজিশন জেরান্ড ইজ ইউজড। যদি কখনো প্রেপোজিশন পাও তারপরে যে ভার্ব ফর্মটা হবে সেটা কিন্তু জেরান্ড ফর্মে হবে, ঠিক আছে। হি ইজ ফন্ড অফ, তাহলে হি ইজ ফন্ড অফ পেয়েছি প্রেপোজিশন, তাহলে কি হবে, রাইটিং, এটা কিন্তু জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। যারা জেরান্ড বোঝো না তারা কিন্তু, মানে জেরান্ড সম্পর্কে জানো না, তারা আমার ক্লাসগুলো কিন্তু দেখতে পারো, জেরান্ডের উপর ক্লাস করা আছে। এবার যাচ্ছি 27-এ, কী আছে, বেয়ার ইনফিনিটিভ ইজ ইউজড আফটার দ্য অক্সুলারিস। তো বেয়ার ইনফিনিটিভ আর কী কী ক্ষেত্রে ব্যবহার হয়, যখন আমরা অক্সুলারি ভার্ব ব্যবহার করব তারপরেও কিন্তু আমরা টু ইনফিনিটিভ দেবো না, বেয়ার ইনফিনিটিভ দেব। যেমন আমরা জানি অক্সুলারিগুলো কী কী, মানে মোরাল অক্সুলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার। তো এগুলোর পরে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ দিব, যেমন উই ক্যান ডু দিস, আমরা কিন্তু কখনোই বলি না উই ক্যান টু ডু দিস, তা কিন্তু বলি না, আমরা কি বলি, উই ক্যান ডু দিস। তো মোরাল অক্সুলারির পরেও কিন্তু আমাদের কি হয়, বেয়ার ইনফিনিটিভ হয়। এবার যাচ্ছি 28-এ, কী আছে, হোয়েন ডেয়ার অ্যান্ড নিড আর ইউজড এস প্রিন্সিপাল ভার্বস দে আর ফলোয়েড বাই টু ইনফিনিটিভ। এবার দেখো এক্সেপশন থাকেই, এবার এক্সেপশন কী আছে, কিন্তু আমরা বললাম ডেয়ার নিড মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হলে সেক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করছি না, কিন্তু এই ডেয়ার এবং নিডটাকেই যখন আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করব, অক্সিলারি হিসেবে ব্যবহার না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। যেমন উই উইল নিড 2 উইকস টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে নিডটা দেখো এখানে কিন্তু মেইন ভার্ব হিসাবে কাজ করছে, এই জন্য কিন্তু আমরা টু কমপ্লিট বলেছি, তার মানে টু ইনফিনিটিভ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারছি, ঠিক আছে, ক্লিয়ার। এবার যাচ্ছি নাম্বার 29-এ, কী আছে, টু প্লাস জেরান্ড। এবার আমরা কি বলি, প্রেপোজিশনের পর তো জেরান্ড হয়ই, কিন্তু টু এর পর জেরান্ড হয় বলতে আমরা কি জানি, টু প্লাস কি ইনফিনিটিভ, টু প্লাস আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, মানে টু প্লাস V1 ব্যবহার করি, তাই তো।
টু প্লাস V1 আমরা ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে দেখো টু এর পর কিন্তু আমরা V1 ব্যবহার না করে জেরান্ড ব্যবহার করি। সেটা কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে বি ভার্বের পর ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাভার্স টু, অ্যাডিক্টেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এইগুলো যখন আমরা পাবো তখন কিন্তু আমরা এই টু দেখেই আমরা ভাবতে পারি টু মানে কি, টু এর পর যদি আমরা V1 দিই তাহলে তো সেটা ইনফিনিটিভ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। টু এর পরও কিন্তু জেরান্ড হয়। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, তাহলে দেখো হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, এখানে বি ভার্ব আছে ইজ, তারপর অ্যাডিক্টেড টু, তাহলে কি হয়ে যাচ্ছে স্মোকিং, টু এর পরেও কিন্তু স্মোকিং হচ্ছে। তারপর কি আছে হি ইজ ইউজ টু গেটিং আপ, এই দেখো ইউজ টু, তারপর কিন্তু কি আছে গেটিং আপ, জেরান্ড। এবার দেখো আমরা এটার আরেকটা এক্সেপশন দেখো, যদি আমরা বলি হি ইউজ টু, হি ইউজ টু, হি ইউজ টু, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হি ইউজ টু গেট আপ, হি ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ধরো এরকম সেন্টেন্স লিখলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউজ টুর পর কিন্তু আমরা V1 ফর্ম দিতে পারলাম, কেননা এখানে হি এর পর ইজ নেই, হি ইউজ টু বলতে সে পাস্টের কোনো অভ্যাস বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, এক্ষেত্রে কিন্তু আমরা জেরান্ট না দিয়ে কিন্তু V1 ফর্মই লিখলাম, টু প্লাস V1 ফর্ম, এটা কিন্তু মনে রাখবে। এবার আছে নাম্বার 30-তে কি আছে অ্যাভয়েড, অ্যাডভাইস, এনজয়, স্টার্ট, কনসিডার, রিগ্রেট, স্টপ, প্রেফার প্লাস ডিরেক্ট জেরান্ড। তো এই সব ভার্বের পর কিন্তু ডিরেক্ট জেরান্ড হয়, তো যেমন স্টপ রাইটিং, স্টপ টু রাইট আমরা বলবো না, কি বলবো স্টপ রাইটিং, ঠিক আছে, এগুলো এই ভার্বগুলোর পর ডিরেক্ট জেরান্ড হয়। এবার যাচ্ছি 31-এ, এ সিঙ্গল ভার্ব শুড বি মেড টু সার্ভ টু সাবজেক্ট অনলি হোয়েন দ্য ফর্ম অফ ভার্ব ইজ সেম ফর বোথ দ্য সাবজেক্ট। এবার দেখো, তো এটার মানেটা আমি একদম এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। এবার দেখো কি আছে আই অ্যাম 17 years old অ্যান্ড মাই সিস্টার 14। এবার দেখো এখানে মাই সিস্টারের পর একবারে 14 লেখা আছে, কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু আলাদা, যেমন আই একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট কিন্তু মাই সিস্টার, তাহলে আমরা কিন্তু একটা ভার্ব দিয়ে কিন্তু আমরা এখানে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো আমরা কি আইয়ের সাথে অ্যাম দিলাম, তাহলে কিন্তু মাই সিস্টারের সাথেও আমাদের কিন্তু ইজ দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে যদি এই আইটাই যদি এখানে এই দিকেও যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ড্রপ করতে পারতাম, কিন্তু এখানে দুটো সাবজেক্ট কিন্তু আলাদা হচ্ছে, এবং দুটো আলাদা সাবজেক্টের জন্য যেহেতু আমাদের দুটো টু বি ভার্ব বসছে, সেই হিসাবে কিন্তু আমাদের বসাতেও হবে, আইয়ের পর অ্যাম এবং সিস্টারের পর কিন্তু ইজ হচ্ছে। ক্লিয়ার? এবার যাচ্ছি 32-তে কি আছে অল দ্য অ্যাডজেক্টিভস হুইচ রেফার্স টু দ্য সেম নাউন শুড বি ইন দ্য সেম ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার দেখো যে অ্যাডজেক্টিভগুলো একজনের জন্য, একটা পার্সনের জন্য ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই দিকে কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে, দুই দিকে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে, মানে দুটোই সমান থাকতে হবে। যেমন এক্সাম্পলের দ্বারা আমরা বোঝাচ্ছি হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড মোর অনেস্ট ওয়ার্কার ইন দ্য অফিস, তো তার সম্পর্কে বলছে একটা না, মানে হি প্রোনাউন হিকেই বোঝাচ্ছে যে সেই ওয়াইজেস্ট এবং সেই কিন্তু অনেস্ট, তাহলে আমরা দেখো এখানে হি ইজ দ্য ওয়াইজেস্ট বলেছি, আবার এখানে আমরা কিন্তু মোর অনেস্ট লিখতে পারবো না, আমরা মোর অনেস্ট না লিখে আমাদের কি লিখতে হবে মোস্ট অনেস্ট, মানে দুই দিকেই আমাদের সুপারলেটিভ করতে হবে, মানে একদিকে সুপারলেটিভ আরেকদিকে কম্প্যারেটিভ ডিগ্রি, এটা কিন্তু হবে না, তাহলে হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড মোস্ট অনেস্ট ওয়ার্কার ইন দ্য অফিস, কারেক্ট আনসার। এবার যাচ্ছে পরের নাম্বারে 33-তে কি আছে হার্ড মিন্স ডিলিজেন্টলি অ্যান্ড হার্ডলি মিন্স ক্র্যাশলি, তো এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায় যে হার্ড কথাটার মানে হচ্ছে ডিলিজেন্টলি আর হার্ডলি কথাটার মানে হচ্ছে স্ক্র্যাচলি, সেই হিসাবে কিন্তু সেন্টেন্স আমাদের ব্যবহার করতে হবে। হি ট্রাইড হার্ড টু উইন দ্য রেস, হি ট্রাইড হার্ড টু উইন দ্য রেস, কিন্তু হার্ডলি মানে স্ক্র্যাচলি মানে কদাচিৎ, শি হ্যাজ ইটেন হার্ডলি এনিথিং টুডে, ঠিক আছে। এবার যাচ্ছি নাম্বার 34-এ কি আছে বিয়ার, বোর, বোর্ন আর বর্ন। এবার বিয়ার এটার মানে হচ্ছে প্রসব করা, ঠিক আছে, তো বিয়ারের পাস্ট টেন্স কি বোর এবং পিপি ফর্ম কি বর্ণ হয়, কিন্তু এটা একটা
বর্ণ কিন্তু আবার এই যে বর্ণটা আছে এই বর্ণটা কিন্তু শুধুমাত্র প্যাসিভ ফর্মেই ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। যেমন হি ওয়াজ বর্ন ইন 1994, তাহলে দেখো এটা কিন্তু প্যাসিভ ফর্মেই শুধুমাত্র ব্যবহার করা হয়। কিন্তু যখন তুমি বলবে যে সে মানে জন্ম দিয়েছে, বাচ্চার জন্ম দিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বর্ণটা আমরা লিখতে পারবো না, কেননা এটা শুধুমাত্র প্যাসিভ ফর্মে হয়। যেমন পরের সেন্টেন্সটাই লক্ষ্য করো, পরের সেন্টেন্সে আছে শি হ্যাড বোর্ন 2 চিলড্রেন। তো এখানে কি, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে, তো আমরা কিন্তু এই ক্ষেত্রে অ্যাক্টিভ ফর্মে আমরা কিন্তু এই বর্ণটা ইউজ করতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই বর্ণটা ইউজ হবে, শি হ্যাড বোর্ন 2 চিলড্রেন। ক্লিয়ার হলো? এবার যাচ্ছি পরের নাম্বারে, হ্যাং হাং হাং, হ্যাং ঠ্যাং। তো এটাও কিন্তু আমরা গুলিয়ে ফেলি অনেক সময়। হ্যাং মানে ঝুলানো কোনো কিছু, তার পাস্ট টেন্স হাং এবং পিপি ফর্ম হাং। আর হ্যাং মানে যেটা ফাঁসিতে ঝোলানো, তো সেটা কিন্তু হচ্ছে পাস্ট ফর্ম হ্যাংড এবং পিপি ফর্ম হ্যাংড। তো কি হচ্ছে, তো সেন্টেন্স হিসাবে কিন্তু আমাদের লিখতে হবে হি হাং দ্য কোট অন দ্য নেইল। তাহলে এটা কিন্তু ঝোলানো বোঝাচ্ছে, মানে সে কোটটা কিন্তু নেইলের মধ্যে ঝোলালো। ঠিক আছে, কিন্তু ফাঁসি দেওয়া সে অর্থে কিন্তু হ্যাংড হয়, হি হ্যাংড হিমসেলফ উইথ এ পিস অফ ক্লথ। ঠিক আছে, এবার যাচ্ছি 36-এ। কি আছে, দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স ইজ নট ইউজড ইন দ্য ক্লজ অফ টাইম, প্লেস অ্যান্ড কন্ডিশন, দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড হেয়ার। তো মনে রাখবে ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু কখনো ক্লজ অফ টাইম, প্লেস অ্যান্ড কন্ডিশনের সাথে হয় না, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল এখানে দিলাম, আই উইল ওয়েট ফর ইউ টিল ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। মানে আমরা কিন্তু এইভাবে বলতে পারবো না, এখানে টিল আমরা একটা কি পেয়েছি, যে ক্লজ অফ টাইম। তো আমরা কিন্তু ইউ উইল ফিনিশ ইউর ওয়ার্ক, এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আই উইল ওয়েট ফর ইউ এটা ঠিক আছে, কিন্তু পরে যে টাইম অফ ক্লজ আছে তার সাথে আমরা ফিউচার ইনডিফিনিট কখনোই ইউজ করব না, কি ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি লিখব, টিল ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার যাচ্ছি 37-এ। কি আছে, কম্প্যারেটিভ ডিগ্রি ইজ ইউজ টু কম্পেয়ার অনলি টু পার্সনস। আর কম্প্যারেটিভ ডিগ্রি কিন্তু ইউজ হয় শুধুমাত্র দুজনের সাথে কম্প্যারিজনের ক্ষেত্রে। রাহুল ইজ বেটার দেন রোহান, মানে দুজনের সাথেই কিন্তু কম্প্যারিজন হচ্ছে, শুধুমাত্র রাহুল এবং রোহনের। তো দুজনের ক্ষেত্রে কম্প্যারিজন হলে সেটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, কিন্তু দুইয়ের বেশি হলে সেক্ষেত্রে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজ টু কম্পেয়ার মোর দেন টু পার্সন আর থিংস। তাহলে দুইয়ের বেশি হলে সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়। যেমন রাহুল ইজ দ্য টলেস্ট অফ অল হিজ ব্রাদার্স, তার মানে দুইয়ের বেশি তার ভাই ছিল, তার সাথে কিন্তু রাহুলের কম্প্যারিজন করা হচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু দ্য টলেস্ট কথাটা ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু টলার ব্যবহার করিনি। ঠিক আছে, এবার যাচ্ছি 39-এ। কি আছে, হোয়েন টু কোয়ালিটিস অফ দ্য সেম পার্সন অর থিং আর কম্পেয়ার্ড, দ্য কম্প্যারেটিভ ইয়ার ইজ নট ইউজড। তো আমরা দেখো ওয়াইজ, এই কথাটা দেখো, ওয়াইজের আমরা কম্প্যারেটিভ ডিগ্রি কী করি, ওয়াইজার, তারপর কি ওয়াইজেস্ট। কিন্তু যখন একই ব্যক্তির দুটো কোয়ালিটিকে সাথে কম্প্যারিজন হবে, তখন কিন্তু আমরা এই মানে ইয়ারটা আমরা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা মোর ব্যবহার করব। ঠিক আছে, যেমন রিতা ইজ মোর ওয়াইজ দ্যান বিউটিফুল, মানে কি আমাদের এখানে কি হওয়া উচিত ছিল, রিতা ইজ ওয়াইজার দ্যান বিউটিফুল, তাই তো। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু একই ব্যক্তির দুটো গুণের সাথে দুটো কোয়ালিটির কম্প্যারিজন হচ্ছে, তাই কিন্তু ওয়াইজার না হয়ে কি হয়ে গেল, মোর হয়ে গেল। ঠিক আছে, একই ব্যক্তির বা একই বস্তুর দুটো কোয়ালিটির কম্প্যারিজন হলে কিন্তু শুধুমাত্র এরকম হয়। ঠিক আছে, এবার যাচ্ছে আজকের লাস্ট নাম্বারে। কি আছে, দ্য কম্প্যারেটিভ সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র, প্রেফার অ্যাটসেট্রা আর ফলোয়েড বাই টু ইনস্টিড অফ দেন। তো আমরা কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্যান ব্যবহার করি, তাই না, বেটার দেন দিস বা এরকম ব্যবহার করি, তাই তো। তো কিন্তু যখন এইগুলো আমরা পাবো, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এগুলো ল্যাটিন কম্প্যারেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ মানে অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ, তো এগুলোর সাথে কিন্তু আমরা দ্যান ব্যবহার না করে সবসময় কি ব্যবহার করব, টু। যেমন আই অ্যাম সিনিয়র টু হিম, আমরা কিন্তু কখনোই এইভাবে বলবো না আই অ্যাম সিনিয়র দ্যান হিম, আই অ্যাম সিনিয়র টু হিম হচ্ছে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 40টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ গ্রামারের নিয়ম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং এই পিডিএফটা পেতে ডেসক্রিপশনে যে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে তোমরা কিন্তু এর পিডিএফটা পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।